নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। নয় করেও ৩.৫ বছরের পথ চলা হলো যুক্তি তর্ক সঙ্গে অর্ক এই চ্যানেলের। ১১ই মার্চ ২০২৪ ২ লক্ষ সাবস্ক্রাইবার হলো এই চ্যানেলে। আপনাদের সক্রিয় সহযোগিতা সমর্থন না হলে এই পথ চলা সম্ভব হতো না। আমি কৃতজ্ঞ। যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অকণ্ঠ ধন্যবাদ। ভবিষ্যতেও আপনাদের একই রকমভাবে সহযোগিতা প্রার্থনা করি। সমালোচনা করবেন, সাজেশন দেবেন, ভুল ত্রুটি শুধরে দেবেন, কিন্তু চ্যানেল দেখবেন। জয়রাম রমেশ কংগ্রেসের প্রধান মুখপাত্র, শিক্ষিত, রুচিশীল মানুষ, তথ্য সম্বলিত লেখা লেখেন। আমি তার একটা বই পড়েছি কৃষ্ণ মেননকে নিয়ে, এত মোটা বই, খুবই তথ্যনিষ্ঠ এবং পড়াশোনা করে লেখা একটা বই, চেকার্ড ব্যালেন্স বইটার নাম। আমি ২০২০ সালের প্রথম দিকে সেই বইটি সংগ্রহ করেছিলাম, তারপরে পড়েছিলাম। কৃষ্ণ মেননের চরিত্রের বিভিন্ন দিক খুব প্রাঞ্জল ইংরেজিতে জয়রাম রমেশ ফুটিয়ে তুলেছেন। কিন্তু তিনি রুটলেস ওয়ান্ডার, কংগ্রেসের জাতীয় মুখপাত্র এবং রাহুল গান্ধীকে বিভিন্ন বিষয় তিনি পরামর্শ দেন। এই জয়রাম রমেশ প্রথম থেকেই যেভাবে তৃণমূল সুপ্রিমো এবং তৃণমূলের প্রতি নরম মনোভাব দেখিয়ে আসছিল, সেটা রাজ্য কংগ্রেসের অধিকাংশ নেতাই পছন্দ করেননি। কার্যত যেভাবে তোষামদের পর্যায়ে জয়রাম নিয়ে গিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত তোষামত করছিলেন যে আসন সমঝোতা হবে, আলোচনা চলছে, মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডি জোটের গুরুত্বপূর্ণ শরিক ইত্যাদি ইত্যাদি বলে কার্যত এমন একটা ধারণা তিনি তৈরি করে দিয়েছেন যে কংগ্রেসের হাইকমান্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আত্মসমর্পণ করছেন ২-৩টে সিটের জন্য। আবার বাংলায় অধীর চৌধুরী সহ ৯৯.৯৯% নেতা তৃণমূলের সঙ্গে কোনো রকম সমঝোতায় বিশ্বাসী ছিলেন না। তারা বলছেন যে ন্যাড়া কবার বেলতলা চায়। ২০০৯ লোকসভা নির্বাচনে তৃণমূল এবং কংগ্রেস জোট করে লড়েছিল, তৃণমূল সেই জোটের সুবিধা পেয়েছিল। ২০১১ কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট হয়, তৃণমূল সুবিধা পায়, কংগ্রেস মন্ত্রিসভায় যায়, টিকতে পারেনি। তারপর যতদিন গেছে কংগ্রেসকে তৃণমূল ভেঙেছে, কংগ্রেসের নির্বাচিত প্রতিনিধিদের তৃণমূল নিজের দলে সামিল করেছে, বলেছে উন্নয়ন দেখে তারা যোগ দিয়েছেন। কারণ মমতা জানেন যে কংগ্রেসের ক্ষয় মানে তৃণমূলের বৃদ্ধি। কিন্তু কংগ্রেসের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এরপরেও যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কংগ্রেস সমঝোতা করত, কংগ্রেসের যেটুকু অবশিষ্ট ছিল সেটুকু আর থাকতো না, পুরোটাই একটা বড় অংশ বিজেপির দিকে চলে যেত। আর মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলে দিয়েছিলেন যে এ রাজ্যে তিনি একাই লড়বেন। তাও জয়রাম রমেশদের কাকুতি মিনতি কমেনি। অনেকে বলছেন যে জোট ভাঙার দায় কংগ্রেস নিতে চাইছিল না, তাই সবকিছু জানা সত্ত্বেও কংগ্রেস বারবার এই বার্তা দিয়েছেন যে মমতা ইন্ডি জোটের গুরুত্বপূর্ণ শরিক, কংগ্রেস চায় তার সঙ্গে সমঝোতা করতে। তৃণমূল কিন্তু কংগ্রেসের সঙ্গে আসন রফার বিষয়ে প্রথমে আগ্রহী ছিল। মুম্বাইতে ইন্ডি জোটের বৈঠকের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে গেলেন রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে। রাহুলকে তিনি বাম সঙ্গ ত্যাগ করার অনুরোধ জানিয়েছিলেন। রাহুল সেই বিষয়টা খুব একটা গুরুত্ব না দেওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় উষ্মা প্রকাশ করেছিলেন। মুম্বাইয়ের ইন্ডি জোটের বৈঠক শেষে সাংবাদিক বৈঠকটাকে যোগ না দিয়ে তিনি বেরিয়ে গিয়েছিলেন। বলছিলেন তাদের কলকাতায় তারা আছে, বিমান ধরার তারা, কিন্তু তিনি ব্যক্তিগত বিমান নিয়ে গিয়েছিলেন। তৃণমূলের মধ্যে একটা বড় অংশের চাপ ছিল কংগ্রেসের সঙ্গে সমঝোতা করা, কারণ কংগ্রেস সঙ্গে থাকলে মুসলমান ভোটের একটা বড় অংশ তৃণমূলের কাছে আসতে পারত।
সাগরদিঘির উপনির্বাচনের পরাজয় তৃণমূল বুঝতে পেরেছে যে মুসলমানদের একটা অংশের মধ্যে তৃণমূল সম্পর্কে প্রশ্ন তৈরি হয়েছে। 2021 বিধানসভা নির্বাচনে 100টার মধ্যে 91টা মুসলমান ভোট তৃণমূল পেয়েছিল। এখন 100টার মধ্যে 91টা ভোট পাওয়ার সম্ভাবনা নেই। সেটা যদি কমে 55-56টায় গিয়ে দাঁড়ায়, তৃণমূলের সমূহ বিপদ। তাই তারা কংগ্রেসের সঙ্গে সমঝোতা চেয়েছিল একটা সময়, কিন্তু যখন দেখলো কংগ্রেসের সঙ্গে সমঝোতা করলে পরে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা বহুগুণে বৃদ্ধি পাবে, অনেক প্রভাবশালী জেলযাত্রা সুনিশ্চিত হয়ে যেতে পারে, তখন তারা কংগ্রেসের সঙ্গে সমঝোতার ব্যাপারটা আলোচনাই বন্ধ করে দিল। মমতা বলছেন মেঘালয়ে প্রার্থী দেব, আসামে প্রার্থী দেব, ইত্যাদি ইত্যাদি। তুরা কেন্দ্রে মুকুল সাংমা কংগ্রেসে ছিলেন, বেরিয়ে এসেছিলেন। তৃণমূল 28% ভোট পেয়েছে, তাই তৃণমূল তুরা চাইছিল কংগ্রেসের কাছ থেকে। মুকুল সাংমা তৃণমূল হলেও আদ্য হবে কংগ্রেসই। আচ্ছা, আসামে তৃণমূলের কি বেশ আছে? ওখানে তৃণমূল লড়তে চাইছে একটাই কারণে, যে ওখানে বিজেপির সুবিধা করে দাও, এটাই লোকের বক্তব্য। মানে বার্তা দেওয়া কেন্দ্রীয় নেতৃত্বের কাছে, বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছে, দেখো আমি তো আনুষ্ঠানিকভাবে এনডিএতে যেতে পারি না, আমি ইন্ডি জোটেও নেই, আমি যেখানে আমার পক্ষে সম্ভব আমি কংগ্রেসের রাজনৈতিক ক্ষতি করেছি। পশ্চিমবঙ্গ আমি কংগ্রেসের সঙ্গে যাইনি, আমার এখানে আসন কমলে পরেও তোমরা বাবা দেখো প্রভাবশালীদের যেন কোনো সমস্যা না হয়, এটা বলছেন অনেকে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এটা অনেকে বলছেন। তাই একটা সময় তৃণমূল তৈরি ছিল কংগ্রেসের সঙ্গে সমঝোতা করবার জন্য, সেই জন্য তো অভিষেক গিয়েছিলেন রাহুলের কাছে। কিন্তু তৃণমূলের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা নিয়ে রাহুলের প্রশ্ন আছে। তিনি সীতারাম ইয়েচুরির সঙ্গে অনেক বেশি স্বচ্ছন্দ বোধ করেন, বাম সঙ্গ পছন্দ করেন। যদিও ওয়েনারে তিনি লড়ছেন, সেখানে আবার বাম এবং কংগ্রেস সম্মুখ সমরে অবতীর্ণ। বাম নেতাদের প্রশ্ন আছে রাহুল উত্তর ভারত ছেড়ে কেন বামেদের সঙ্গে লড়তে কেরালায় আসছেন। কিন্তু এসব সত্ত্বেও ইয়েচুরি, ডি রাজা প্রভৃতির সঙ্গে তার সম্পর্ক ভালো, যদিও ডি রাজা স্ত্রী রাহুলের বিরুদ্ধে ওয়েনার থেকে সিপিআই এর প্রার্থী। তাহলে রাহুল গান্ধী তৃণমূলকে রাজনৈতিকভাবে বিশ্বাস করেন না। জয়রাম কাকুতি মিনতিটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছিলেন, মনে হচ্ছিল তৃণমূল একটা দুটো আসন দিলেই কংগ্রেস বর্তে যাবে, কারণ যদি ভিক্ষুকের মনোবৃত্তি প্রকাশ পাচ্ছিল জয়রামের কথাবার্তায়। এরা বাংলার রাজনীতির বাধ্যবাধকতা বোঝে না, রুটলেস ওয়ান্ডার। অতীতে এইভাবেই দিল্লির এই সমস্ত মাতব্বরদের জন্যই পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস বাম বিরোধী আন্দোলন করতে পারেনি, সেই জন্যই কংগ্রেসের ভাঙন, তৃণমূলের সৃষ্টি। সেই পরম্পরা বন্ধ হওয়ার কোনো লক্ষণ নেই। এর পিছনে দায়ী কিন্তু জয়রাম রমেশদের মতো ভুঁইফোর কংগ্রেসের নেতারা। ভালো কথা বলা, ভালো লেখা, সুন্দর ইংরেজিতে অনর্গল বলতে পারা একটা রাজনৈতিক নেতার একমাত্র গুণ হতে পারে না। সে যদি পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অ্যাসেসই করতে না পারে, এবং সেটা অ্যাসেস না করে বারবার করে তৃণমূলের সঙ্গে জোট চাই জোট চাই জোট চাই বলে, আলোচনা চলছে ইত্যাদি বলে। জয়রাম ডেরেককে ফোন করতেন, ডেরেকের সঙ্গে কথা হতো, তারপরে ডেরেক জয়রামের ফোনের কথা তৃণমূলের নেতাদের জানালে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ডেরেককে ধমকাতেন, তুমি কেন কথা বলছো। এই তো বিষয়। বাস্তব না বুঝে সময় নষ্ট করলেন জয়রাম রমেশের মতো নেতারা। বাম কংগ্রেসের আসন সমঝোতা নিয়ে আলোচনা এখন শেষ হয়ে যেত, এখন তারা শুরু করতে চলেছে। কোন কোন আসন কংগ্রেস লড়বে, কোন আসন আইএসএফ লড়বে, বাম শরিকদের কোটা থেকে আসন বার করতে হবে, সিপিএম কে স্যাক্রিফাইস করতে হবে। তা এই আলোচনা এখন তো সম্পূর্ণ হয়ে যাওয়ার কথা ছিল। জয়রাম রমেশের মতো নেতারা বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে পুরো পরিস্থিতিটাকে ঘোরালো করে তুলেছিলেন।
এত সাদা সাদের কি আছে মমতা বন্দ্যোপাধ্যায়কে? জয়রাম রমেশটাকে ভেবেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সমঝোতা করলে কংগ্রেসের ফল ভালো হবে? মূর্খের সঙ্গে বাস করেন। কংগ্রেস যদি তৃণমূলের সঙ্গে সমঝোতা করত, তৃণমূলের যত অপকর্মের দায়ভারও কংগ্রেসকে নিতে হতো। অধীর চৌধুরী কি জবাব দিতেন? এই যে বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে তিনি সরব, কেন্দ্রীয় এজেন্সি তদন্তকে তিনি স্বাগত জানান, তিনি কি বলতেন? এবং একটা সমঝোতা হলেও অধীর চৌধুরীকে হারানোর ক্ষেত্রে তৃণমূল চেষ্টার কসুর করতে না, সেটা অধীর বাবু জানেন। এত কিছু জানা সত্ত্বেও কংগ্রেসের লোকসভার নেতা অধীর চৌধুরী, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি, তার স্পষ্ট মনোভাব বুঝেও এআইসিসির সঙ্গে তো রাজ্য কংগ্রেসের নেতৃত্বের কথা হলো ডিসেম্বর না জানুয়ারি মাসে গোড়ায়, তারা তো মানে প্রায় ইউনানিমাসলি বলেছিল যে তৃণমূলের সঙ্গে কোনো সমঝোতার দরকার নেই। তা সত্ত্বেও জয়রাম রমেশ বারবার করে বিভ্রান্ত করেছেন এ রাজ্যের কংগ্রেস কর্মীদের। তিনি যদি আগে থেকে বলতেন না তৃণমূলের সঙ্গে আমাদের সমঝোতা হচ্ছে না, আমরা বামেদের সঙ্গে সমঝোতা করব, আলোচনা চলছে, ভোট পরবর্তী পর্যায়ে তৃণমূল যদি ইন্ডি জোটে আসতে চায় স্বাগত, তাহলে সবকিছু হয়ে যেত। বাম কংগ্রেস আসন সমঝোতা করে প্রার্থী তালিকাও ঘোষণা করে দিত। তাদের মধ্যে এখনো সেভাবে সদর্থক আলোচনা শুরু হলো না। এর দায় জয়রাম রমেশ সারাতে পারেন? বিভ্রান্ত করে গেছেন, প্রতিদিন বিবৃতি দিয়ে তোষামত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। অধীর বাবুদের উচিত এই জয়রাম রমেশদের মতো লোকজনদের পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচারে না ডাকা। কারণ জয়রাম রমেশকে এখানে এসে বক্তৃতা করলে তাতে কংগ্রেসের ক্ষতি হবে।